আর এটার মধ্যমান যদি আমরা নির্ণয় করি তাহলে 60 আর 64কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটি হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান। সমান l প্লাস n বাই 2 মাইনাস fc গুণিত h ভাগ fm। এখন এই মানগুলো যদি আমরা বের করতে পারি এই সারণী থেকে তাহলে আমাদের অঙ্কটি করা খুবই সহজ হবে। এভাবে মার্কিং করে নিলে আমাদের স্পষ্টতা আসবে। এটি হচ্ছে আমাদের আয়তলিখ। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 42 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ঘ বিভাগ থেকে অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 14টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্যে থেকে প্রথম প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করছি। আর এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে 60 জন শিক্ষার্থীর ওজনের কেজির গণসংখ্যা সারণী হলো। এখানে একটি সারণী দেওয়া আছে। এই সারণী থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নম্বরে বলছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। আর গ নম্বরে গণসংখ্যা নিবেশনের আয়তলিখ অঙ্কন করো। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে এই তিনটি প্রশ্নের সমাধান করব। প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। আর এখানে সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে 20। যেই গণসংখ্যাটা সবচেয়ে বেশি থাকে সেটা হয় প্রচুরক শ্রেণী। তো এখানে 20 হচ্ছে 60 থেকে 64 শ্রেণীতে আছে, তাই প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। আর এটার মধ্যমান যদি আমরা নির্ণয় করি তাহলে 60 আর 64কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটি হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো চলো শুরু করা যাক। যেহেতু প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে তাই আমরা একটু কথাটাকে সাজিয়ে লিখেছি। এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে 60 থেকে 64 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। এখন এই শ্রেণীর মধ্যমান যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এভাবে লিখবো, অতএব 60 থেকে 64 শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা এই সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 60 যোগ হচ্ছে 64 আর ভাগ হচ্ছে 2। যেহেতু দুটি সংখ্যা যোগ করছি তাই 2 দিয়ে ভাগ। এখন 60 আর 64 যোগ করলে হয়ে যাবে কত? 124। তাহলে 124কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 62। এই 62 হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। তা আমরা লিখতে পারি অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান কত হচ্ছে? 62। এই হয়ে গেল আমাদের আনসার। তা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা এখন চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলছে। যখন সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলে তখন আমরা একটি সারণী তৈরি করি যেটা হচ্ছে ক্রমযোজিত সারণী। তা আমরা এই শ্রেণী ব্যাপ্তির এবং গণসংখ্যার তথ্যগুলো নিয়ে প্রথমে আমরা একটি মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করব, অর্থাৎ ক্রমযোজিত সারণী তৈরি করব। সেই সারণী থেকেই আমরা এই মধ্যকটা নির্ণয় করব। চলো নির্ণয় করা যাক। মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী এই শিরোনামে প্রথমে আমরা এরকম একটি সারণী তৈরি করে নেব, যেই সারণী থেকেই মধ্যক নির্ণয় করতে হবে। তো যেহেতু শ্রেণী ব্যাপ্তির মানটি উদ্দীপকেই আমাদের দেওয়া ছিল এবং গণসংখ্যাটাও দেওয়া ছিল, আর ক্রমযোজিত গণসংখ্যাটা এখানে ফাঁকা রেখেছি, এটি একটি বোঝার বিষয়। তো এখানে আমরা এটা কিভাবে ফিল আপ করবো সেটাই দেখাচ্ছি। প্রথমে যে সংখ্যা গণসংখ্যাটা আছে 4, এখানে আমরা প্রথমে 4 বসিয়ে দেব। এরপরের সংখ্যাগুলো কি হবে? যোগ আকারে যাবে, অর্থাৎ 8 আর 4 যদি আমরা যোগ করি তাহলে 8 4 হচ্ছে 12। এবার 12 আর 10 যোগ করলে 22। এবার 22-এর সাথে 20 যোগ করতে হবে, তাহলে 22 আর 20 যোগ করলে হয়ে যাবে 42। এবার 42-এর সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে হয়ে যাবে 54। আর 54-এর সাথে যদি আবার 6 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কত? 60। ঠিক এইভাবে ক্রমযোজিত গণসংখ্যার অপশনটি ফিল আপ করতে হয়। তা আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে l প্লাস n বাই 2 মাইনাস fc গুণিত h ভাগ fm। এই যে l, n বাই 2, fc, h এবং fm এই মানগুলো কিন্তু এখান থেকে আমাদের বের করতে হবে। তো এখানে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটি প্রথমে লিখেছি, মধ্যক সমান l প্লাস n বাই 2 মাইনাস fc গুণিত h ভাগ fm। এখন এই মানগুলো যদি আমরা বের করতে পারি এই সারণী থেকে তাহলে আমাদের অঙ্কটি করা খুবই সহজ হবে। সেই জন্য প্রথমে মানগুলোকে এখানে বের করে নিব। তো এখানে n সমান হচ্ছে কত? 60। তো আমরা এখানে n সমান লিখবো 60। তো n বাই 2, তাহলে n কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 60কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 30। এই 30তম পদের মানটা কোথায় আছে এটাকে খুঁজে বের করলেই আমাদের l এর মানটা চলে আসবে। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা যে n বাই 2তম পদের মান পেলাম 30, এই 30তম পদের মানটা এই সারিতে কোথায় আছে এটা খুঁজে বের করে সেই সারির শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমাটা হবে l এর মান, আর n বাই 2তম পদের মানটাই হবে মধ্যক শ্রেণী। তো এখন আমরা এখানে এটাকে খুঁজে বের করব। 4-এর মধ্যে 30তম পদ নেই, 12-এর মধ্যে নেই, 22-এর মধ্যেও নেই, কিন্তু 42-এর মধ্যে 30 আছে। এই 42 সারিটাই হচ্ছে মধ্যক সারি। এই সারির শ্রেণী ব্যাপ্তির ছোট মানটা হবে l এর মান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট মানটা আছে কত? 60। l এর মান হচ্ছে কত? 60। তাহলে আমরা এখানে l সমান লিখতে পারি কত? 60। এরপরে fc এর মানটা কিভাবে বের করব? মধ্যক সারি পেলাম আমরা কত? 42। এই সারিটা হচ্ছে মধ্যক সারি। এই মধ্যক সারির ক্রমযোজিত গণসংখ্যার আগের গণসংখ্যাটা হবে fc এর মান। তাহলে আমরা এখানে fc এর মান পাচ্ছি কত? 22। এই মানটা হচ্ছে fc এর মান। তা আমরা এখানে লিখতে পারি fc সমান কত? 22। এরপরে
এফএম এর মান বের করতে হবে। আর এফএম এর মানটা হচ্ছে মধ্যক সারির গণসংখ্যাটা হবে এফএম এর মান। তাহলে মধ্যক সারি হচ্ছে এইটা 42, এই সারির গণসংখ্যাটা হচ্ছে 20, তাই এফএমটা হবে 20। তা আমরা এফএম এর জায়গায় লিখতে পারবো তাহলে 20। তা আমরা এখানে লিখে দেব কত 20। আর এইচ হচ্ছে ব্যবধান, এখানে 70 থেকে 74, ব্যবধানটা আছে কত 5, তা আমরা এখানে লিখতে পারি 5। এখন সবগুলো মানই আমাদের বের করা হয়ে গেছে। এখন সূত্রতে আমরা মানগুলো বসিয়ে দিলে আমাদের মধ্যকটি চলে আসবে। তা এখন যদি আমরা মানগুলোকে বসাই তাহলে এল সমান পেলাম আমরা কত 60, তাহলে আমরা এখানে বসাবো 60, এরপরে প্লাস n/2 সমান পেয়েছি 30, তাহলে আমরা এখানে বসিয়ে দিব 30, এরপরে এফসি সমান পেলাম 22, তা আমরা এখানে বসাবো 22, আর গণিত এইচ সমান মান পেয়েছি আমরা 5, আর এফএম সমান পেলাম কত 20। এখানে সবগুলো মান বসিয়ে দিলাম, এখন হিসেব করে নেব। এখানে আছে 60 থাক, এখন 30 থেকে 22 বাদ দিলে থাকছে কত 8, তো এখানে 8 গুণিত 5 আছে উপরে আর নিচে আছে কত 20, এখানে আমরা 20 বসিয়ে দিলাম। এখন যেহেতু 8 এবং 5 গুণ অবস্থায় আছে তাই এটাকে গুণ করে নেব, 5 8 40, তাহলে 40 ভাগ হচ্ছে 20। এখন 40কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি কত পাবো 2 পাবো, তাহলে 60 যোগ হচ্ছে 2, এন্ড 60 আর 2 যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে কত 62। এটাই হয়ে গেল আমাদের মধ্যক। আশা করি বুঝতে পেরেছো শেষ পর্যন্ত। এরপরে আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে গণসংখ্যা নিবেশনের আয়তলিখ অঙ্কন করতে বলছে। আর এখানে আমাদের যে উদ্দীপকের যে সারণীটি আছে এই সারণী থেকে আয়তলিখ অঙ্কনের জন্য প্রথমে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার একটি সারণী তৈরি করে নিব। তৈরি করে নেওয়ার পরে আমরা গ্রাফটি অঙ্কন করব। চলো অঙ্কন করে নেওয়া যাক। গ নাম্বারের আয়তলিখ অঙ্কনের জন্য প্রথমে একটি সারণী তৈরি করতে হবে। আয়তলিখ অঙ্কনের প্রয়োজনীয় সারণী, যেটাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী বলে। এখানে আমরা সেই সারণীর তৈরি করেছি, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এরপরে গণসংখ্যা, এই তিনটি অপশন দিয়ে আয়তলিখ অঙ্কনের জন্য সারণী তৈরি করতে হয়। তো এখন এই শ্রেণীব্যাপ্তির মানটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, গণসংখ্যার মানটা উদ্দীপকে দেওয়া ছিল। এখন এই মানটি কিভাবে লিখবো? তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা ঠিক এইভাবে লিখতে হবে, যেখানে 45 আছে, 45 থেকে 49, তো 45 থেকে আমরা 0.5 কমিয়ে দিব, অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখবো যে 44.5 থেকে এই যে 5 আমরা কমিয়েছি 0.5, এটা আবার 49-এর সাথে যোগ করে দেব, তাহলেই হয়ে গেল। তো এখানে আমরা লিখবো 49.5, ঠিক এইভাবে। অর্থাৎ আমরা 44.5 করেছি, 45 ছিল, 0.5 কমিয়েছিলাম, সেটা আবার 49-এর সাথে যোগ করে দিয়েছি। এভাবেই কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলোকে লিখতে হয়। এখন এই মানটা এখানে চলে আসবে, অর্থাৎ 49.5 থেকে এবার এর সাথে 0.5 যোগ হয়ে যাবে, তার মানে 54.5, ঠিক এইভাবে মানগুলো লিখতে হয়। 54.5 থেকে 59.5, এরপরে এখানে আবার 59 চলে আসবে, 59.5 থেকে কত আছে 64.5, এরপরে এখানে 64 চলে আসবে, আবার 64.5 থেকে 69.5। ঠিক এইভাবেই আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলোকে লিখতে হয়। এখন আমরা গ্রাফ পেপারটি অঙ্কন করার জন্য প্রথমে একটি কথা লিখে দিব, যেই কথাটা অনুযায়ী আমাদের গ্রাফটি অঙ্কন করতে হবে। চলো সেই কথাটি এখন লেখা যাক। এখানে গ্রাফ পেপারটি কিভাবে অঙ্কন করব সেই নির্দেশনাটি খুব ছোট্ট করে লিখে দিয়েছি। ছক কাগজের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যেটা আমরা এখানে একটু আগে বের করলাম, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে প্রতি ক্ষেত্রেই ক্ষুদ্রতম বর্গের 1 ঘর ধরে আয়তলিখ আঁকা হলো। আমরা যে গ্রাফের ছোট ছোট ঘরগুলো আছে সেটাকে ক্ষুদ্রতম বর্গ বলছি, অর্থাৎ এখানে গণসংখ্যা 4 আছে তাই 4 ঘর পর্যন্ত নিব, ঠিক এরকম। তাই এখন আমরা গ্রাফ পেপারটি নিব, নেওয়ার পরে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিব, ধরে নেওয়ার পরে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলো বসাবো আর ওয়াই অক্ষে এই গণসংখ্যাগুলো বসাবো। চলো বসানো যাক। তো এটি হচ্ছে আমাদের গ্রাফ পেপার, যেটাকে আমরা ছক কাগজ বলছি। এখন এই গ্রাফ পেপারের আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরার জন্য একটি রেখাকে এরকম করে একটু মোটা করে নিব যাতে বোঝা যায়। এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিচ্ছি এবং এই পাশটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিব, এই পাশটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিচ্ছি। এরকম করে একটু মোটা করে নেওয়ার পরে আমরা এটাকে দিব 0 বিন্দু, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এই পাশটা হচ্ছে এক্স, উপরের অংশ হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই প্রাইম। আর এখান থেকে আমরা একটি ছোট করে ভাঙা চিহ্ন দিব, যেটাকে আমরা আগের মান বোঝানোর ক্ষেত্রে এটা লিখব। আর এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর এটাকে আমরা গণসংখ্যা লিখে দেব। এখন এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা বসিয়ে দিব। 44.5 থেকে 49.5, আমরা এখানে লিখব 44.5 থেকে 49.5। এরপরে 50.5 থেকে 54.5, তাই আমরা এখানে বসাবো 54.5। এরপরে 54.5 থেকে 59.5, এরপরে 59.5 থেকে 64.5,
5, এরপরে 64.5 থেকে 69.5, 69.5। এই হলো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে মানগুলো ছিল। এখন আমরা y অক্ষ বরাবর আমাদের যে গণসংখ্যা ছিল সেই গণসংখ্যাগুলো বসাবো। 44.5 থেকে 49.5 গণসংখ্যা ছিল 4। তার আমরা যেহেতু 1 সমান 1 ঘর ধরেছি তাই উপরে 4 ঘর পর্যন্ত 4 ঘর হচ্ছে এইটা। তো আমরা এখানে একটি ছোট্ট করে এরকম করে দাগ দিয়ে রাখবো প্রথমত। এরপরে 49.5 থেকে 54.5 8 ঘর আছে, তাই 8 ঘর পর্যন্ত যাব। তাহলে এটা 5 6 7 8, এবার 8 ঘর পর্যন্ত এইভাবে আমরা একটি চিহ্ন দিয়ে রাখবো। পরে আমরা স্কেল দিয়ে সেটাকে যোগ করব। এরপরে 54.5 থেকে 59.5 10 ঘর আছে, তাই আমরা 10 ঘর যাব। 59.5 5, এই হলো 10। তো এখানে আমরা এইরকম করে একটি দাগ দিয়ে রাখবো। এরপরে 59 থেকে 64, 59 থেকে 64-তে 20 ঘর আছে, তাই 20 ঘর। 5 10 15, এই হলো 20 ঘর। তাই আমরা এই পর্যন্ত একটি দাগ দিয়ে রাখবো। এরপরে 64 থেকে 69 পর্যন্ত 6 ঘর, তাহলে আমরা এখানে 6 ঘর যাব। তাহলে 5 আর এই হলো 6 ঘর, তাই আমরা এটাকে 6 ঘর পর্যন্ত যাব। এবার আমরা স্কেল দিয়ে সেগুলোকে যোগ করে দেব। রেখাগুলোকে এইভাবে যোগ করে দেব, সবগুলোকে যোগ করে দেব ঠিক একভাবেই। আমরা সবগুলোকে যোগ করে দিলাম। এখন এটাকে একটু স্পষ্ট করার জন্য আমরা এটাকে মার্কিং করে নিতে পারি, যদি হাতে সময় থাকে। বিভিন্ন আকারে এভাবে আমরা মার্কিং করে নিতে পারি। এভাবে মার্কিং করে নিলে এটা স্পষ্টভাবে বোঝা যাবে, যেটা দেখতে সুন্দর লাগবে। যদি হাতে সময় থাকে তাহলে করতে হবে, আর যদি সময় না থাকে তাহলে শুধুমাত্র রেখাগুলো দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। তা আমি এখানে মার্কিং করে নিলাম ঠিক এইভাবে। এরপরে এটাকেও আমরা একটু হালকা মার্কিং করে নেব। এভাবে মার্কিং করে নিলে আমাদের স্পষ্টতা আসবে। এটি হচ্ছে আমাদের আয়তলিখ। তো আশা করি বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।